বনগ্রামের তালুকদার বাড়িতে এখন সাজ সাজ রব, বৃষ্টির গায়ে হলুদ আজ, উঠোন জুড়ে গাঁদা ফুলের মালা আর কাঁচা হলুদের ঘ্রাণ। রং বেরঙের শামিয়ানা টাঙ্গানো হয়েছে, আর গ্রামের মহিলারা দল বেঁধে বিয়ের গীত গাইছে। কিন্তু এই আনন্দ ঘন পরিবেশের আড়ালে চলছে গভীর ষড়যন্ত্র আর সন্দেহের খেলা। তানিয়া বেগম তদারকি করছেন রান্না বান্নার। রাইমার আশাকে তিনি নিজের হাতে সাজিয়ে দিয়েছেন। রাইমাকে হলদে রঙের বাসন্তী শাড়িতে অপূর্ব লাগছে, যেন বহু বছর পর এই বাড়িতে কোনো পরী নেমে এসেছে। গায়ে হলুদের সন্ধ্যায় বনগ্রামের সেই পুরনো বাড়ির উঠোনটা যখন প্রদীপের আলোয় ঝলমল করছিল, ঠিক তখনই ঘর থেকে বেরিয়ে এলো রাইমা, কোলে হলুদ কালারের ফ্রক পরা ছোট্ট রাইসা। বাসন্তী হলুদ রঙের শাড়িতে তাকে দেখে মনে হচ্ছিল শরবতের সোনালি রোদ বুঝি এই উঠোনেই আছড়ে পড়েছে। রাইমার চোখে মুখে এক অদ্ভুত স্নিগ্ধতা, যা এই জৌলুসময় আভিজাত্যের মাঝেও তাকে আলাদা করে চিনিয়ে দিচ্ছে। আরসালান তখন বারান্দার এক কোণে দাঁড়িয়ে এক জরুরি ফোন কলে ব্যস্ত ছিলেন। কিন্তু সিঁড়ি দিয়ে রাইমাকে নামতে দেখে তার কণ্ঠস্বর হঠাৎ থমকে গেল। ফোনের ওপাশে থাকা মানুষটি কি বলছে তার কানে পৌঁছালো না। আরসালানের মতো পাথর চাপা অনুভূতির মানুষও মুহূর্তের জন্য বিচলিত হয়ে পড়লেন। তার সেই তীক্ষ্ণ গম্ভীর চোখের দৃষ্টি এখন রাইমার ওপর স্থির। তিনি লক্ষ্য করলেন রাইমার চুলে গাঁদা ফুলের মালা আর কপালে ছোট্ট একটা টিপ তাকে ঠিক 20 বছর আগের সেই হারানো স্মৃতির মতো জীবন্ত করে তুলেছে। আরসালান দ্রুত নিজেকে সামলে নিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করলেন, কিন্তু বুকের ভেতর এক অজানা কম্পন রয়েই গেল। যে মেয়েটিকে সে কেবল মায়ের বলাতে এনেছিল, আজ সেই মেয়েটি তার চোখের ঘুম কেড়ে নেওয়ার উপক্রম করেছে। আরসালান আবারও সানগ্লাসটা ঠিক করে নিলেন, যেন তার চোখের এই মুগ্ধতা কেউ পড়ে ফেলতে না পারে। বনগ্রামের তালুকদার বাড়ির উঠোনে তখন বিকেলের মিঠে রোদ, গায়ে হলুদের তোড়জোড় চলছে পুরো দমে। রাইমা হলুদ শাড়ি পরে রাইসাকে কোলে নিয়ে যখন বারান্দায় এসে দাঁড়ালো, তখন গ্রামের কৌতূহলী চোখগুলো তার উপর স্থির হলো। এর মধ্যেই গ্রামের প্রভাবশালী এক মাতব্বর গিন্নি ফাতেমা বিবি পান চিবোতে চিবোতে মুখটা বিকৃত করে উঠলেন। ফাতেমা বিবির তীক্ষ্ণ কণ্ঠস্বর পুরো উঠোনে ছড়িয়ে পড়ল। আরে, এ তো সেই রাইমা না, যাকে নিয়ে এত শোরগোল? শুনেছি মেয়েটা তো তালাক প্রাপ্তা। এই বয়সে কপাল পুড়িয়ে এসে বাপের বাড়ি বসে আছে। তা একটা স্বামী পরিত্যক্তা ডিভোর্সি মেয়ের আবার এত রং ঢং কিসের? হাতে আলতা, চুলে ফুল, এসব তো স্বামীওয়ালা মেয়েদের সাজ। তালাকপ্রাপ্ত মেয়ের আবার এত সাজগোজের শখ কেন বাপু? কথাগুলো যেন তপ্ত সীসার মতো রাইমার কানে বাজল। তার দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ার উপক্রম হতেই পাশ থেকে সিংহের মতো গর্জে উঠলেন তানিয়া বেগম। তিনি হাতের কাজ ফেলে সোজা ফাতেমা বিবির সামনে এসে দাঁড়ালেন। তানিয়া বেগম কঠোর গলায় বললেন, খবরদার ফাতেমা ভাবি, নিজের জবান সামলে কথা বলেন। রাইমা তালাক প্রাপ্তা মানে কি সে মানুষ নয়? তার কি সাজবার অধিকার নেই? বিয়ে ডেকেনি বলে কি তার জীবনটা অন্ধকার ঘরে বন্দী হয়ে থাকতে হবে? এই যে আপনারা ধর্মের দোহাই দিয়ে একটা মেয়ের চরিত্র নিয়ে কথা বলেন, এটা কোন কিতাবে আছে? রাইমা আমার বাড়ির মেয়ে, আমার আভিজাত্য, ওর সম্মান মানে চৌধুরীদের সম্মান। ফাতেমা বিবি আমতা আমতা করে কিছু বলতে চাইলেন, কিন্তু তানিয়া বেগম তাকে থামিয়ে দিয়ে আরও দৃঢ়ভাবে বললেন, ডিভোর্স হওয়া মানে কোনো পাপ করা নয়, বরং একটা ভুল সম্পর্ক থেকে বেরিয়ে আসার সাহস দেখানো। আমার মেয়েটা হাসছে, সাজছে, এটাই আমার শান্তি। এরপর যদি কেউ ওর অতীত নিয়ে একটু কটু কথা বলে, তবে তাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। মনে রাখবেন, এটা তালুকদার বাড়ি। এখানে মানুষের সম্মানের বিচার হয়, তার অতীতের নয়। পুরো উঠোন তখন নিস্তব্ধ, আর সে আড়াল থেকে মুখ বাঁকিয়ে ঘরে চলে যায়। আরসালান বারান্দা থেকে মায়ের এই রূপ দেখে মনে মনে এক অদ্ভুত তৃপ্তি পেল। রাইমা চোখে জল মুছে মাথা উঁচু করে দাঁড়ালো। সে বুঝতে পারল তার পাশে কেবল এক জননী নয়, এক অটল পাহাড় দাঁড়িয়ে আছে। আর সে নিজের ঘরে বসে আয়নার দিকে তাকিয়ে রাগে ফুঁসছিল। রাইমার প্রতি সবার এই মনোযোগ সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। আরশি তার ভ্যানিটি ব্যাগ থেকে ছোট একটা কাঁচের শিশি বের করলো।
এতে রয়েছে এক ধরনের কড়া ঘুমের ওষুধ ও জোলাপের মিশ্রণ। সে মনে মনে হাসল। আর যদি এই রাইমা সবার সামনে মাতলামি শুরু করে কিংবা অসুস্থ হয়ে অসভ্যতা করে, তবে ওর সব আভিজাত্য ধুলোয় মিশে যাবে। নানা ভাইও তখন ওকে ঘেন্না করবেন। গায়ে হলুদের আসরে শরবতের ব্যবস্থা করা হয়েছে, আর সে সুযোগ বুঝে শরবতের গ্লাসে শিশি পুরোটা ঢেলে দিল। গ্লাসটি সে আলাদা করে রাখলো এবং একজন কাজের লোককে ইশারা করে বলল, এই গ্লাসটা ওই যে হলুদ শাড়ি পরা মেয়েটা বসে আছে, রাইমাকে ইঙ্গিত করে, তাকে দিয়ে আসো, খুব সাবধানে। ঠিক সেই মুহূর্তে আসরে ঢুকলো অনি। ঝগড়ুটে মেজাজের অনি আজ গাড়ি থেকে নামার পর থেকে ভীষণ বিরক্ত। তার উপর গরম আর হলুদের কাঁদা সব মিলিয়ে সে তখন এক গ্লাস ঠান্ডা শরবতের জন্য তৃষ্ণার্ত ছিল। কাজের ছেলেটি যখন রাইমার দিকে এগোচ্ছিল, অনি মাঝপথে তাকে থামিয়ে দিল। আরে, পানির তেষ্টায় বুক ফেটে যাচ্ছে, আর তুই ওটা নিয়ে কোথায় যাচ্ছিস? দে এদিকে। অনি এক প্রকার জোর করে গ্লাসটা ছিনিয়ে নিল। কাজের ছেলেটি কিছু বলার আগেই অনি এক ঢোক দুই ঢোক করে পুরো শরবতটা সাবার করে দিল। দূর থেকে আরশি এই দৃশ্য দেখে নিজের মাথায় হাত দিয়ে বসে পড়ল। তার পরিকল্পনা ছিল রাইমাকে অপদস্থ করা, কিন্তু সেই বিষ গিয়ে পড়ল তার নিজের ভাইয়ের পেটে। মিনিট 10 পরেই শুরু হলো অনির অদ্ভুত আচরণ। প্রথমে তার মাথা ঘুরতে লাগলো, তারপর সে খিলখিল করে হাসতে শুরু করলো। গায়ে হলুদের আসরে যেখানে গম্ভীর আরসালান বসে আছেন, সেখানে অনি হঠাৎ দাঁড়িয়ে নাচতে শুরু করলো। সবাই শোনো, এই আশা মেয়েটা আসলে একটা ডাইনি। সে আমার সিট দখল করেছে। অনি চিৎকার করে বলতে লাগলো। সবাই হতবাক। তানিয়া বেগম লজ্জায় লাল হয়ে গেলেন। আরসালান দাঁতে দাঁত চেপে বলল, অনি, কি হচ্ছে এসব? তানিয়া বেগমের ভাই বলল, আরসালান, ওকে থামাও, ও কি করতেছে সব? আরসালান মামার দিকে তাকিয়ে কিছু বলতে পারল না। তানিয়া বেগম অনিকে বারবার থামানোর চেষ্টা করছে। অনি থামল না। সে হলুদের থালা নিয়ে নিজের মুখে মাখতে মাখতে উল্টো পাল্টা গাইতে শুরু করলো। এক পর্যায়ে তার পেটের ভেতর গুড়গুড় শুরু হতেই সে বাথরুমের দিকে এমনভাবে দৌড় দিল যে পথে থাকা 3-4টি চেয়ার উল্টে গেল। আর সে ভয়ে ও লজ্জায় আসর ছেড়ে নিজের ঘরে গিয়ে খিল তুলে দিল। রাইমা কিছু বুঝতে না পারলেও আশার চোখে তখন অন্য এক রহস্যের খেলা। অনি অসুস্থ হয়ে ঘরে শুয়ে থাকলেও তার মস্তিষ্ক তখনও কাজ করছিল। সে খেয়াল করেছে গায়ে হলুদের এই শোরগোলের মধ্যেও আশা বারবার বাড়ির পেছনের পুকুর ঘাটের দিকে যাচ্ছে, তাকাচ্ছে। আশার হাতে সবসময় একটা ফোন থাকে, যা সে কাউকে ছুঁতে দেয় না। রাত তখন প্রায় 10টা। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে সবাই তখন খাওয়া দাওয়ায় ব্যস্ত। অনি জানালার ফাঁক দিয়ে দেখল আশা খুব সাবধানে মাথার উপর ওড়না টেনে পেছনের বাগান দিয়ে পুকুর ঘাটের দিকে যাচ্ছে। এই মেয়েটা নিশ্চিত কোনো ঝামেলা পাকাচ্ছে। বন গ্রামের মতো জায়গায় সে কার সাথে দেখা করবে? অনির সন্দেহ আরও গাঢ় হলো। সে তার অসুস্থতা ভুলেই চুপি চুপি আশার পিছু নিল। অন্ধকার বাগানের লেবু গাছের আড়ালে লুকিয়ে অনি দেখতে পেল আশা পুকুর ঘাটে দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পরেই ঝোপের আড়াল থেকে লম্বা চওড়া এক যুবক বেরিয়ে এলো। তার পরনে কালো জ্যাকেট, মুখটা মাফলারে ঢাকা। আশা ফিসফিস করে বলল, তুমি কেন এখানে এসেছো? বলেছিলাম না এখন সময় ঠিক নয়। দেখো, বারবার আমাকে এভাবে ডিস্টার্ব করবে না। মাফলার পরা লোকটা গম্ভীর গলায় বলল, সময় হাতে নেই, তাড়াতাড়ি টাকাটা দাও। আশা ব্যাগ থেকে একটা টাকার বান্ডিল বের করে লোকটার হাতে দিয়ে বলল, সব এখানে আছে, আমাকে আর ডিস্টার্ব করবে না। অনি আড়াল থেকে সব শুনছিল। তার বুক ধক ধক করছিল। সে ভাবতেও পারেনি যে এই ঝগড়ুটে মেয়েটা আসলে কেন এমন করছে, এসবের মানেটা কি। অনি নিজের ফোন বের করে একটা ছবি তোলার চেষ্টা করলো, কিন্তু দুর্ভাগ্যবশত তার পায়ের নিচে একটা শুকনো ডাল মট করে ভেঙে গেল। কে ওখানে? মাফলা পড়া লোকটা সতর্ক হয়ে উঠল। আশা চমকে গিয়ে অনির দিকে তাকালো। অনি আর দেরি না করে উল্টো দিকে দৌড় দিল। পেছনে শুনতে পেল সেই লোকটার পায়ের শব্দ, কিন্তু অন্ধকারের সুযোগ নিয়ে অনি বাড়ির ভেতরে ঢুকে পড়তে সক্ষম হলো। নিজের ঘরে ফিরে অনি হাঁপাতে লাগলো। সে বুঝতে পারলো কিছু তো হয়েছে। অনি স্থির করলো এই কথা সে এখনই আরসালান ভাইকে বলবে না, সে নিজে এই জট খুলবে। এদিকে ডাইনিং টেবিলে আরসালান আর রাইমা সামনাসামনি বসেছিল। আরসালান লক্ষ্য করলো রাইমা আজ খুব চুপচাপ। সে মৃদু স্বরে জিজ্ঞেস করলে,
অনির জন্য খারাপ লাগছে। ও আসলে ছোটবেলা থেকেই একটু ইম্যাচিওর। রাইমা ম্লান হেসে বলল, না আসলে আমি অন্য কিছু ভাবছিলাম। নানা ভাই আমাকে মায়ের যে হারটা দিয়েছেন তার পেছনে একটা পুরনো তালার চাবি আটকানো ছিল। আমি জানি না এই চাবিটা কিসের। আরসালানের খাওয়ার হাতটা হঠাৎ থমকে গেল। তার চোখে এক পলকের জন্য আতঙ্কের ছায়া খেলে গেল, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। সে খুব নির্লিপ্ত গলায় বলল, হয়তো কোনো পুরনো বাক্সের চাবি। ওসব নিয়ে ভেবে সময় নষ্ট করবেন না। কাল সকালে আমাদের আবার অনেক কাজ। রাইমা লক্ষ্য করল আরসালান তার চোখের দিকে তাকাচ্ছেন না। এই প্রথম রাইমার মনে হলো আরসালান চৌধুরীও হয়তো তার কাছে কিছু লুকানোর আপ্রাণ চেষ্টা করছেন। তালুকদার বাড়ির এই রাতের নিস্তব্ধতা আসলে এক বিশাল ঝড়ের পূর্বাভাস। বনগ্রামে তালুকদার বাড়িতে তখন বিয়ের সানাই তুঙ্গে। বৃষ্টির বিয়ের মূল সময় ঘনিয়ে আসছে। চারদিকে মেহমানদের কোলাহল, আতশবাজির শব্দ আর রান্নার ধোয়া। রাইমা তার 3 মাসের কলেজার টুকরো রাইসাকে নিয়ে নানির ঘরে ছিল। রাইসা খুব গভীর ঘুমে আচ্ছন্ন। গ্রামের মহিলারা বারবার রাইমাকে নিচে ডাকছে বরণডালা সাজাতে সাহায্য করার জন্য, আর তাদের উস্কে দিয়েছে আরশি। রাইমা অনিচ্ছা সত্ত্বেও রাইসাকে বিছানার মাঝখানে কোলবালিশ দিয়ে ঘিরে রেখে নিচে নেমে এলো। ঠিক কিছুক্ষণ পরের কথা, বাড়ির পেছনের আমবাগানের দিক থেকে একটা ছায়া দ্রুত পায়ে জানালার গ্রিল দিয়ে ভেতরে ঢুকলো। আরশির ভাড়া করা সেই বখাটে ছেলেটি আরশির নির্দেশে রাইসাকে সরিয়ে ফেলার পরিকল্পনা করেছে। আরশির ধারণা ছিল এতে অপমানের প্রতিশোধ নেওয়া হবে, সাথে বাচ্চাটা হারিয়ে গেলে রাইমা পাগল হয়ে এ বাড়ি ছেড়ে পালাবে আর আপদ বিদায় হবে। ছেলেটি অত্যন্ত সাবধানে রাইসাকে কাপড়ে জড়িয়ে জানালার উপাস দিয়ে নিচে অপেক্ষমান তার সহযোগীর হাতে তুলে দিল। নিচে তখন বরের গাড়ি এসে পৌঁছেছে। বাজে ফাটানোর বিকট শব্দে রাইসার কান্নার আওয়াজে ঢাকা পড়ে গেল। রাইমা যখন ওপরে ফিরল, তার পৃথিবীটা এক নিমেষে অন্ধকার হয়ে গেল। বিছানা খালি, কোল বালিশগুলো এলোমেলো। এরপর বাইরে এসে দেখে কেউ নিয়েছে নাকি, কিন্তু না, কেউ তো নেয়নি। পরপরই রাইমা আর্ত চিৎকার করে উঠল, আমার রাইসা, আমার বাচ্চা কই? রাইমার সেই বুক ফাটা আর্তনাদ পুরো বিয়েবাড়ির আনন্দকে থামিয়ে দিল। বাড়ির সবাই হতবাক। তানিয়া বেগম আর নানা ছুটে এলেন। রাইমা পাগলের মতো এ ঘর ও ঘর দৌড়াচ্ছে, আর সে এক কোণে দাঁড়িয়ে শয়তানি হাসি হাসছিল। কিন্তু তার সেই হাসি বেশিক্ষণ টিকল না। আরসালান তখন সদর দরজায় মেহমান সামলাচ্ছিল। রাইমা চিৎকার শুনেই তার বুকের ভেতর ধক করে উঠল। সে বাঘের মতো ক্ষিপ্রতায় উপরে উঠছে, তার পেছন পেছন সবাই ছুটছে। রাইমার বিধ্বস্ত চেহারা দেখে সবাই বুঝে গেল কিছু একটা বড় ধরনের বিপদ ঘটেছে। তানিয়া বেগম হন্তদন্ত হয়ে উঠে বলে, কিরে, কি হয়েছে? এভাবে চিৎকার করলি কেন? তার কথা শুনে রাইমা হাউমাউ করে বলে, খালা, আমার বাচ্চাটা এখানে রেখে বাইরে ছিলাম, এখন এসে দেখছি নাই। রাইমার মামা কথা শুনে বলে, কি আশ্চর্যজনক ঘটনা! একটা বাড়ি থেকে জলজ্যান্ত একটা বাচ্চা উধাও হয়ে গেল, কিভাবে, কোথায় ও? আরসালানের কণ্ঠস্বর যেন পাথর ভেঙে বেরিয়ে এলো। নেই, রাইসা নেই, কেউ ওকে নিয়ে গেছে। রাইমা আরসালানকে কথাটা বলেই ডুকরে কেঁদে উঠল। আরসালান এক মুহূর্ত সময় নষ্ট করল না। অনির উদ্দেশ্যে বলে, বেশি দূর হয়তো যায়নি, পুরো গ্রামে মানুষ লাগা, একটা কোথাও যেন বাদ না পড়ে। সবার আগে মেন সড়কগুলো ব্লক করবি। সাথে সাথে সবার উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলে, এর পেছনে যদি আমি কারো হাত পাই, আই সোয়ার ওকে জ্যান্ত কবর দিব। বলেই সে তড়িঘড়ি করে বের হয়ে যায়। তার এই রুদ্রমূর্তি দেখে সবাই স্তম্ভিত। একটু পর আরসালানের কানে খবর আসে, ঘন অন্ধকারের ভেতর দিয়ে দুজন লোক একটা কাপড়ের পুটলি নিয়ে দৌড়াতে দেখছে। ছেলেপেলেরা তাদের ধরে রেখেছে। আরসালান খবর পেয়ে ছুটল। গ্রামের পশ্চিম দিকে কাঁটা ঝোপ আর ভাঙ্গা ইটের স্তূপ পেরিয়ে সে দেখল তার ছেলেরা লোক দুটিকে বেঁধে রেখেছে। পাশেই একটা ছেলের কোলে রাইসা। রাইসাকে দেখে বখাটে ছেলেগুলো যখন দেখল স্বয়ং আরসালান চৌধুরী, তখন তাদের মনে ভয় সৃষ্টি হয়েছে। এই লোকটিকে তারা খবরে দেখেছে, সারা দিন মারামারি করে, তড়িঘড়ি করে বলে, ভাই ভাই ক্ষমা করে দিন, আমরা জানতাম না ওটা আপনার বাড়ির বাচ্চা, আমাদের শুধু বলেছিল তালুকদার বাড়ির বাচ্চা, জানলে কখনোই এমনটা করতাম না। ছেলেটা বলার সাথে সাথেই আরসালান ক্ষিপ্র গতিতে ছেলেটার মুখে লাথি মেরে বলে, হারামজাদা, করবি কেন এসব, সেটা আমার বাড়ির হোক বা অন্য বাড়ির। বলেই বাঁশ দিয়ে মারতে থাকে। এক পর্যায়ে ক্লান্ত হয়ে অনেকে বলে, ওদের ইচ্ছে মতো আদর করে দে,
কে করেছে সেটা বের কর, পুলিশের হাতে তুলে দিবি বলেই আরসালান ঝড়ের বেগে এগিয়ে গিয়ে রাইসাকে কোলে নিয়ে নিল। তার নিজের হাত আর হাঁটু তখন ইটের খোয়া লেগে রক্তাক্ত, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। সে রাইসাকে বুকের সাথে শক্ত করে চেপে ধরল। রাইসা তখন ডুকরে কেঁদে উঠল। সেই কান্নার শব্দ শুনে আরসালানের পাথরের মতো হৃদয়ে এক তীব্র যন্ত্রণা অনুভূত হলো। সে রাইসাকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। তার সারা শরীরে কাঁদা আর রক্ত, কিন্তু চোখে এক আদিম হিংস্রতা। সে রাইসাকে সরাসরি রাইমার হাতে তুলে দিলেন। রাইমা রাইসাকে জড়িয়ে ধরে মাটিতে বসে পড়ল। আরসালান আরশির দিকে এক মুহূর্তের জন্য তাকালো। তার সেই চাহনিতে আরশি থরথর করে কাঁপতে লাগলো। আরসালান গম্ভীর গলায় বলল, যারা এই কাজ করেছে তাদের আমি ছাড়বো না। তারা এই গ্রামেই আছে, আর আজ রাতেই তাদের বিচার হবে। সেই রাতে বিয়ের উৎসবের মাঝেই এক রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি হলো। আরসালান চৌধুরী নিজের রক্তের পরোয়া না করে রাইসাকে যেভাবে বাঁচালেন, তা দেখে পুরো বনগ্রাম স্তব্ধ হয়ে গেল। রাইমা বুঝতে পারল এই কঠোর মানুষটার বুকের ভেতর রাইসার জন্য এমন এক জায়গা তৈরি হয়েছে যা কোনো রক্তের সম্পর্কের চেয়েও দামি। এরপর সেও মেয়েকে নিয়ে রুমের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সাজেক ভ্যালি রইলই পাড়ায় তখন মেঘের আনাগোনা। পাহাড়ের চূড়ায় অবস্থিত দামি রিসোর্টের বারান্দায় দাঁড়িয়ে আরিফিন নিজের উপত্যকার দিকে তাকিয়েছিল। তার চোখে এক ধরনের তৃপ্তি। শহরের সব ঝামেলা ফেলে সে আজ তার প্রিয়তমা স্ত্রী দীপার সাথে একান্তে সময় কাটাতে এসেছে। রাইমা বা মেয়ের চিন্তা তার নেই। আরফিন জানতো না এই নির্জন পাহাড়ি অরণ্যই হতে যাচ্ছে তার সাজানো সাম্রাজ্যের পতনের প্রথম ধাপ। ভেতরে ঘরে দীপা তখন আরিফিনের ল্যাপটপ আর ফোনটা নিয়ে বসেছে। আরিফিন শাওয়ার নিতে যাওয়ার সুযোগটা সে হাতছাড়া করতে চাইল না। দীপার আঙ্গুলগুলো কিবোর্ডের উপর নিপুণভাবে চলছে। সে আরিফিনের পার্সোনাল ড্রাইভের পাসওয়ার্ড ভেঙে ফেলেছে অনেক আগেই। সেখানে রাখা আছে আরিফিনের সব অবৈধ ব্যবসার লেনদেনের হিসাব, শিপমেন্টের রুট ম্যাপ আর তার সাঙ্গপাঙ্গদের কন্ট্যাক্ট লিস্ট। দীপা খুব দ্রুত একটা মেমোরি কার্ডে সব ডাটা কপি করে নিল। তার ঠোঁটের কোণে এক চিলতা বিষাক্ত হাসি। সে মনে মনে বলল, আরফিন, তুমি ভেবেছিলে তোমার এই অন্ধ ভালোবাসা আমাকে দুর্বল করবে, অথচ তোমার এই ভালোবাসাই আমাকে তোমার সবচেয়ে গোপন কুঠুরির চাবি এনে দিল। ঠিক সেই সময় আরিফিনের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নাম ভাসছে জহুর, আরিফিনের সবচেয়ে বিশ্বস্ত লোক। দীপা ফোনটা রিসিভ করলো, কিন্তু কোনো কথা বলল না। ওপাশ থেকে জহুর উত্তেজিত গলায় বলল, বস, কাল ভোরে পোর্টের যে মালামালগুলো খালাস হওয়ার কথা ছিল সেটা রুট চেঞ্জ করা হয়েছে কি? আপনি কি বড় ভাইকে জানিয়েছেন? কাস্টমস খুব কড়াকড়ি করছে। দিবা এবার তার গলার স্বর বদলে খুব নিচু স্বরে, অনেকটা আরিফিনের মতো গম্ভীর হয়ে পড়ল। রুট চেঞ্জ হয়েছে, সিটি গেট দিয়ে নয়, এবার পাহাড়তলি রোড দিয়ে মাল যাবে। বস জানে না, আর জানানোর দরকারও নেই, ওটা আমি হ্যান্ডেল করব। জহুর অবাক হলেও আরিফিনের আদেশের ওপর কথা বলার সাহস পেল না। ঠিক আছে বস, আপনি যখন বলছেন তখন ওটাই হবে। ফোনটা কেটে দিয়ে দীপা কল লগ ডিলিট করে দিল। সে জানতো পাহাড়তলি রোডে কাল ভোরেই পুলিশের এক বিশাল টিম রেড দেবে, কারণ ডিবি পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তাকে সে নিজেই আজ সকালে ইনফরমেশন পাঠিয়ে দিয়েছে। এই শিপমেন্টটা ধরা পড়ার মানে হলো আরিফিনের কোটি টাকার লোকসান এবং তার লাইসেন্স বাতিল হওয়া। আর সবচেয়ে বড় কথা, তাদের বস যখন জানবেন যে তাকে না জানিয়ে এই কাজ করেছে, তখন তাদের দীর্ঘদিনের ভ্রাতৃত্বের দেওয়াল ভেঙে চুরমার হয়ে যাবে। আরফিন শাওয়ার শেষ করে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ঘরে ঢুকলো। দীপাকে ফোন হাতে দেখে সে একটু থমকে গেল। কার ফোন ছিল দীপা? দীপা খুব স্বাভাবিক ভঙ্গিতে ফোনটা সাইডের টেবিলে রেখে আরফিনের দিকে এগিয়ে এলো। সে আরফিনের শার্টের কলারটা ঠিক করতে করতে আদুরে গলায় বলল, তোমার সেই জহুর না কে যেন ফোন করেছিল, আমি ধরিনি, কেটে দিয়েছি। বলেছে এখন আমরা ছুটিতে আছি, কোনো কাজের কথা হবে না, রাগ করলে। আরিফিন হো করে হেসে উঠল। সে দীপাকে জড়িয়ে ধরে বলল, একদম ঠিক করেছ। জহুরটা বড্ড বেশি কাজ পাগল। আজ শুধু তুমি আর আমি, কোনো বিজনেস নয়, কোনো ঝামেলা নয়। আরিফিন যখন দীপার কপালে আলতো করে চুমকাচ্ছিল, দীপা তখন আর চোখে পাহাড়ের মেঘ দেখছিল। সে ভাবছিল কাল সকালে সূর্যটা যখন উঠবে, তখন আরিফিনের সাজানো বাগানটা তছনছ হয়ে যাবে। আরিফিন টেরই পাচ্ছে না যে সে যাকে তার ভাগ্যবতী ভাবছে, সেই নারী তাকে তিল তিল করে ধ্বংসের কিনারে নিয়ে যাচ্ছে। দীপার এই জালটা ছিল নিখুঁত। সে আরিফিনকে তার আপনজনদের কাছ থেকে বিচ্ছিন্ন করেছে।
তার ব্যবসায়িক গোপন তথ্য চুরি করেছে এবং এখান থেকে তাকে আইনের জালে ফেলার ব্যবস্থা পাকা করেছে। সাজেকের এই শান্ত রাত আরিফিনের জন্য হয়তো শেষ স্বস্তির রাত, কারণ আগামীকাল থেকে তার জীবনে শুরু হতে যাচ্ছে এক অন্তহীন জাহান্নাম। এর পরের পর্বে কি আরিফিন কাল সকালে সেই দুঃসংবাদ পাবে? বনগ্রামে রাতের অন্ধকার শহরের মতো নয়। এখানে অন্ধকার যেন জমাট বেঁধে থাকে। তালুকদার বাড়ির পেছনের আমবাগান ছাড়িয়ে বেশ কিছুটা দূরে একটা পরিত্যক্ত পুরনো জমিদার বাড়ি আছে, যাকে গ্রামের মানুষ ভুতুড়ে বাড়ি বলে এড়িয়ে চলে। অনি সেই ঘটনার পর থেকে আশার উপর নজর রাখা শুরু করেছে। অনি যখন টাকার রহস্য উদ্ধার করতে আসার পিছু নিয়েছিল, সে ভাবতেও পারেনি এই গোয়েন্দাগিরি তাকে এমন এক বিপদে ফেলবে। আশা খুব দ্রুত পায়ে সেই জীর্ণ প্রাসাদের ভেতরে ঢুকে পড়ল। অনিও পিছু পিছু ভেতরে ঢুকলো, কিন্তু পুরানো আমলের স্যাঁতসেঁতে বারান্দা আর ঝোপঝাড়ের গোলক ধাঁধায় সে পথ হারিয়ে ফেলল। হঠাৎ একজোড়া শক্ত হাত অনির মুখ চেপে ধরল এবং তাকে টেনে নিয়ে গেল একটা অন্ধকার প্রকোষ্ঠের ভেতরে। চুপ, একদম শব্দ করবেন না। ফিসফিস করে পরিচিত এক কণ্ঠস্বর শোনা গেল। হাত সরাতেই অনি দেখল সামনে আশা দাঁড়িয়ে আছে, তার হাতে একটা ছোট টর্চ। আপনি আমাকে এভাবে টেনে আনলেন কেন? আর ওই লোকটা কোথায় যাকে আপনি টাকা দিলেন? অনি রাগে আর ভয়ে ফুঁসতে ফুঁসতে বলল। আশা শান্ত গলায় বলল, লোকটা চলে গেছে, কিন্তু তার সাথে আরো কয়েকজন লোক এই বাড়িতে ঢুকেছে। তারা আপনাকে দেখে ফেলেছে অনি। এখন চুপচাপ এখানে বসে থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। বাইরে ওরা টহল দিচ্ছে। অনি এবার খেয়াল করলো তারা একটা ছোট্ট কুঠুরিতে আটকা পড়েছে, যার ভারী কাঠের দরজা বাইরে থেকে জং ধরে আটকে গেছে। অনি ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু দরজা নড়ল না। চমৎকার! আপনার এই রহস্যময় কারবারের চক্করে আমি এখন এই অন্ধকার ঘরে বন্দি। অনি দেওয়াল ঘেঁষে বসে পড়ল। বলুন তো, আপনি আসলে কে, আর কার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছেন? আশা একটা দীর্ঘশ্বাস ফেলল। সে অনির পাশে কিছুটা দূরত্ব বজায় রেখে বসলো। টর্চের আলোটা মেঝের দিকে নিচু করে রেখে সে বলল, আমি কোনো ষড়যন্ত্র করছি না অনি, বরং আমি সত্য খোঁজার চেষ্টায় আছি। আর আরসালান চৌধুরীকে যতটা সাদা মানুষ হিসেবে জানে সে, ততটাও সাদা মানুষ না। তার আড়ালে আরেক রূপ আছে। অনি অবাক হয়ে তাকিয়ে রইল, পরপরই রাগে লাল হয়ে পড়ল। কিসব উল্টোপাল্টা বলছেন আমার ভাইয়ের নামে? প্রত্যুত্তরে আশা জবাব দেয়, আমি কোনো উল্টাপাল্টা বলছি না, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অনি তৎক্ষণাৎ বলে, তার মানে আপনি কোনো গোয়েন্দা? আশা হাসল, তবে সেই হাসিতে বিষাদ ছিল, বলতে পারেন। তবে বিশ্বাস করুন, আমি রাইমার কোনো ক্ষতি হতে দেব না। রাতের নিস্তব্ধতায় পুরনো প্রাসাদের চামচিকার ঝিঝি পোকার ডাক আরো স্পষ্ট হয়ে উঠল। অনি লক্ষ্য করল আশার হাত কাঁপছে। সে যতই শক্ত হওয়ার ভান করুক না কেন, এই নির্জন ভুতুরে বাড়িতে সেও কিছুটা ভীত। অনি কিছুটা নরম গলায় বলল, শুনুন, আমি জানি আমরা সবসময় ঝগড়া করি, কিন্তু এখন আমাদের একসাথে কাজ করতে হবে। আপনি যদি সত্যিই আরসালান ভাইয়ের কোনো ভুল বের করতে চান, তবে আপনাকে আগে এখান থেকে বের হতে হবে। আশা মাথা নাড়ল। ওরা বাইরে পাহারা দিচ্ছে, ভোরের আগে এখান থেকে বের হওয়া নিরাপদ নয়। পুরো রাতটা তারা সেই ছোট্ট ঘরে কাটালো। ঝগড়াটে অনি, অনি আর রহস্যময় আশা, দুজনের মাঝখানে দেওয়ালটা যেন এই বিপদের মুখে কিছুটা হলেও ধসে পড়ল। আশা বুঝতে পারল অনির এই খিটখিটে মেজাজের আড়ালে আসলে একটা সহজ সরল ছেলে লুকিয়ে আছে। হঠাৎ ভোরের দিকে দরজার ওপাশে ভারী বুটের শব্দ শোনা গেল। অনি আর আশা একে অপরের হাত শক্ত করে ধরল। দরজার বাইরে থেকে কেউ একজন কর্কশ গলায় বলল, ভেতরে কেউ নেই বোধহয়, চল এখান থেকে, পুলিশ আসার আগেই সরতে হবে। শব্দটা মিলিয়ে যেতেই অনি দরজায় তার সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল। জং ধরা কবজাগুলো মরমর করে ভেঙে গেল এবং তারা খোলা বাতাসে বেরিয়ে এলো। ভোরের হালকা আলোয় একে অপরের ধুলিমলিন চেহারার দিকে তাকিয়ে তারা হাসল। অনি, একটা কথা মনে রাখবেন। আশা সিরিয়াস হয়ে পড়ল। কাল রাতে এখানে যা যা শুনেছেন বা দেখেছেন, আরসালান সাহেবকে যেন এখন না জানান। সময় হলে আমি নিজেই সব বলবো। অনি দ্বিধায় পড়ল। একদিকে তার ভাইয়ের প্রতি আনুগত্য, অন্যদিকে আশার এই রহস্যময় সত্যের হাতছানি। সে শুধু মাথা নিচু করে বলল, ঠিক আছে, তবে মনে রাখবেন, যদি আরসালান ভাইয়ের কোনো ক্ষতি হয়
তবে আমি আপনাকে ছাড়ব না। তারা যখন তালুকদার বাড়িতে ফিরল তখন বাড়ির সবাই কেবল ঘুম থেকে উঠছে। কেউ টেরই পেল না যে সারা রাত এই দুজন এক মৃত্যু পরিতে আটকা পড়েছিল। কিন্তু অনির চোখে এখন আর রাগ নেই, আছে এক গভীর অনুসন্ধিৎসা। আর আশার চোখে রয়ে গেল এক অজানা মিশনের জেদ। বনগ্রামের এই রাতটা তাদের দুজনের জীবনকেই চিরতরে বদলে দিল। ঝগড়া থেকে শুরু হওয়া এই সম্পর্ক কি এখন কোনো নতুন গোয়েন্দাগিরি থেকে মোড় নেবে? বনগ্রামের শান্ত দুপুর, বৃষ্টির বিয়ের ধকল কাটিয়ে বাড়ির বড়রা সবাই একটু জিরিয়ে নিচ্ছেন। কিন্তু আরুষির চোখের পাতা এক হচ্ছে না। রাইসাকে চুরির পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর থেকে তার ভেতরের হিংসা আক্রোশ আরো কয়েক গুণ বেড়ে গেছে। বিশেষ করে আরসালান ভাইয়া যেভাবে সবার সামনে তাকে অপমান করে রাইসাকে বুকে টেনে নিলেন, সেটা আর সে কিছুতেই হজম করতে পারছে না। সে বুঝতে পেরেছে রাইসাকে শারীরিক ক্ষতি করে লাভ নেই, তাতে আরসালান আরো বেশি রক্ষক হয়ে দাঁড়ায়। এবার আক্রমণ করতে হবে রাইমার চরিত্রে। গ্রামের মতো জায়গায় একটা মেয়ের বদনাম রটাতে পারলে তাকে সমাজচ্যুত করা সহজ। আর এই কাজে আরুষি বেছে নিল গ্রামেরই এক বখাটে যুবক শাকিলকে। ষড়যন্ত্রের নীল নকশা শাকিল গ্রামের প্রভাবশালী মাতব্বরের বিক্রি যাওয়া ছেলে। মোটর সাইকেল নিয়ে সারাদিন টো টো করে আর মেয়েদের উত্ত্যক্ত করাই তার কাজ। আর সে গোপনে পুকুর ঘাটের পেছনে শাকিলের সাথে দেখা করলো। তার হাতে কয়েকটা কড়কড়ে 500 টাকার নোট গুঁজে দিয়ে আর সে চাপা গলায় বলল, শোনো শাকিল, কাজটা খুব সিম্পল। কাল বিকেলে রাইমা যখন একলা পুকুর ঘাটে আসবে বা বাগানে যাবে, তুই তখন ওর খুব কাছাকাছি যাবি। এমন ভাবে কথা বলবি যেন তোদের আগে থেকে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। আমি ঠিক সময় মতো বাড়ির লোকজনকে ওখানে নিয়ে আসবো। শাকিল দাঁত বের করে হাসলো। আরে আরশি আপা, এ তো ডাল ভাত কাজ। ওই সুন্দরী মেয়েটার সাথে একটু নাম জড়ালে আমারই তো লাভ। কিন্তু আরসালান চৌধুরী যদি টের পায়, ওনার হাতের মার খেলে তো হাড়গোড় থাকবে না। আরে গাধা, আরসালান ভাইয়া তখন বাড়িতে থাকবে না। উনি নানা ভাইয়ের সাথে জমি জমার কাজে তহসিল অফিসে যাবেন। তুই শুধু তোর কাজটা করবি, বাকিটা আমি সামলে নেব। আর সে তাকে আশ্বস্ত করলো। ফাঁদ ও অপবাদ। পরদিন বিকেলবেলা তানিয়া বেগম আর নানি ঘরের ভেতর বিয়ের গয়না গোছাতে ব্যস্ত। রাইমা রাইসাকে ঘুম পাড়িয়ে একটু তাজা বাতাসের আশায় পেছনের বড় আমবাগানটার দিকে গেল। সেখানে একটা পুরনো বাঁধানো বেঞ্চ আছে, যেখানে বসে তার মা একসময় বই পড়তেন। রাইমা যখন নির্জনে বসে পুরনো দিনের কথা ভাবছিল, ঠিক তখনই ঝোপের আড়াল থেকে শাকিল বেরিয়ে এলো। তার পরনে উগ্র পোশাক, মুখে সস্তা সিগারেটের গন্ধ। সে একদম রাইমার গা ঘেঁষে দাঁড়ালো। রাইমা চমকে উঠে দাঁড়ালো। আপনি কে? এখানে কি করছেন? শাকিল একটা বাঁকা হাসি দিয়ে বলল, আরে রাইমা, এত তাড়াতাড়ি ভুলে গেলে? শহরে গিয়ে কি গ্রামের এই পুরনো প্রেমিকের কথা মনে নেই? কত রাত তো আমরা এই বাগানে কাটিয়েছি। রাইমা স্তব্ধ হয়ে গেল। কি আজে বাজে বকছেন আপনি? আমি আপনাকে চিনি না, সরুন এখান থেকে। শাকিল এবার রাইমার হাত ধরার চেষ্টা করলো। আহা, অত রাগ করো কেন? তোমার বাচ্চাটার বাবা কে সেটা কি এই গ্রামের কাউকে বলতে হবে? আমি তো আছি। ঠিক এই মুহূর্তে আরশি বাড়ির কয়েকটা মহিলার তানিয়া বেগমকে নিয়ে কাকতালীয়ভাবে বাগানে এসে হাজির হলো। আরশি চিৎকার করে উঠল, এ কি রাইমা, তুমি এখানে এই বখাটে ছেলেটার সাথে কি করছো? ছি ছি ছি, বাড়ির ইজ্জত কি এভাবেই ডোবাচ্ছ? মহিলারা কানাঘুষা শুরু করলো। আরে, এ তো তালুকদার বাড়ির নাতনি। বিয়ের আগেই কি তবে এসব ছিল? ফাতেমা বেবি, যিনি আগে থেকে রাইমার ওপর চটা ছিলেন, তিনি হাত নেড়ে বলতে লাগলেন, আমি তো আগেই বলেছিলাম ডিভোর্সি মেয়ের চালচলন ভালো না। এখন তো হাতে নাতে ধরা পড়লো নাতনি তো নয়, এ তো কুলক্ষণী। আরসালানের আকস্মিক প্রবেশ। রাইমা অপমানে আর বিস্ময়ে পাথর হয়ে দাঁড়িয়েছিল। তার দু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সে বলতে চাচ্ছিল যে সেই ছেলেকে চেনে না, কিন্তু আরুষির উচ্চবাচ্য আর গ্রামের মহিলাদের গালিগালাজের সামনে তার কণ্ঠস্বর হারিয়ে গেল। শাকিল তখন নাটকের চূড়ান্ত পর্যায়ে। সে কাঁচুমাচু মুখ করে বলল, আপনারা ওকে বকবেন না, ও তো আমাকে ভালোবাসে। শহরে গিয়ে ও হয়তো বাধ্য হয়ে অন্য কাউকে বিয়ে করেছিল, কিন্তু ওর মন তো আমার কাছেই ছিল। মিথ্যে কথা, একদম মিথ্যে। রাইমা চিৎকার করে উঠল। আরুষি এবার তানিয়া বেগমের দিকে তাকিয়ে বলল,
মা, দেখলে তো, এই মেয়ের জন্যই আরসালান ভাইয়া আমাকে বকা দিয়েছিল। এখন তো বুঝলে ও কেমন চরিত্রের মেয়ে। তানিয়া বেগম বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছেন। ঠিক তখনই বাগানের গেট দিয়ে দ্রুত পায়ে ভেতরে ঢুকলেন আরসালান চৌধুরী। তহসিল অফিসের কাজ দ্রুত শেষ হওয়ায় তিনি আগেই ফিরে এসেছেন। সবাই থমকে গেল। আরসালান এগিয়ে এলেন। তার চোখে মুখে এক ভয়ঙ্কর স্থিরতা। তিনি শাকিলের দিকে তাকালেন, তারপর আরশির দিকে। কি হচ্ছে এখানে? আরসালানের কণ্ঠস্বর যেন কোনো চাপা আগ্নেয়গিরি। আরসি উৎসাহ নিয়ে বলতে শুরু করলো, ভাইয়া দেখো, দেখো, রাইমা এই ছেলের সাথে গোপনে প্রেম করছে, আমরা সবাই নিজে চোখে দেখলাম। আরসালান আরশিকে থামিয়ে দিলেন না। তিনি শান্ত পায়ে শাকিলের দিকে এগিয়ে গেলেন। শাকিল আরসালানের সেই দীর্ঘদেহী অবয়ব আর তীক্ষ্ণ দৃষ্টি দেখে ঢোক গেল। তুমি এই মেয়েকে চেনো? আরসালান জিজ্ঞেস করলেন। শাকিল আমতা আমতা করে বলল, জি, আমাদের পুরনো সম্পর্ক। হঠাৎ আরসালান ঝড়ের বেগে শাকিলের শার্টের কলার চেপে ধরলেন এবং তাকে একটা হ্যাঁচকা টানে মাটির উপর ফেলে দিলেন। সবাই চিৎকার করে উঠল। আরসালান শাকিলের বুকের উপর পা দিয়ে চেপে ধরে পকেট থেকে নিজের ফোন বের করলেন। শাকিল, এই তো তোমার নাম। আমি আসার সময় দেখলাম তোমার বাবা তহসিল অফিসের বাইরে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন, কারণ তার ছেলে গত 2 দিন ধরে এক মেয়ের সাথে দেখা করার জন্য কারো কাছ থেকে টাকা নিয়েছে। আমি কি এখন তোমার বাবাকে ডেকে আনবো, নাকি তুমি সত্যিটা বলবে? আরসালানের এই তথ্য শুনে শাকিল ভয়ে কুঁকড়ে গেল। সে জানতো না আরসালান চৌধুরী এত তাড়াতাড়ি সব খবর বের করে ফেলবেন। আরসালান আরো জোরে চাপ দিলেন, বল, কে তোকে টাকা দিয়েছে এই নাটক করার জন্য? শাকিল যন্ত্রণায় কাতরাতে কাতরাতে আরশির দিকে আঙ্গুল তুলে দেখালো, ওই যে আরশি আপা, উনি আমাকে 5,000 টাকা দিয়েছেন এই মেয়েটার বদনাম করার জন্য। আমাকে ছেড়ে দিন চৌধুরী সাহেব, আমি আর কখনো এদিকে আসবো না। পুরো বাগান জুড়ে এক পিনপতন নীরবতা নেমে এলো। তানিয়া বেগম আরশির দিকে তাকিয়ে এক তীব্র ঘৃণার দৃষ্টি দিলেন। আরশির মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পারলো তার পায়ের তলার মাটি সরে গেছে। আরসালান শাকিলকে একটা লাথি মেরে বাগান থেকে বের করে দিলেন। তারপর তিনি আরশির সামনে গিয়ে দাঁড়ালেন। তার কণ্ঠস্বর এবার বরফের মতো শীতল। আরশি, তুমি আমার বোন বলে আজ বেঁচে গেলে, কিন্তু মনে রেখো, রাইমার দিকে যদি আর কখনো তোমার এই বিষাক্ত নজর পড়ে, তবে চৌধুরী ম্যানশন থেকে তোমাকে চিরদিনের জন্য ত্যায্য করা হবে। এটা আমার শেষ সতর্কবাণী। আরশি কাঁদতে কাঁদতে বাড়ির ভেতর দৌড়ে পালালো। তানিয়া বেগম লজ্জিত হয়ে মুখে রাইমার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। কিন্তু রাইমা তখনও কাঁপছে। সে ভাবছিল আরসালান যদি ঠিক সময় না আসতেন, তবে আজ তার কি হতো। আরসালান রাইমার দিকে তাকালেন। তার চোখে এবার কোনো রাগ ছিল না, ছিল এক অদ্ভুত কোমলতা। তিনি খুব নিচু স্বরে বললেন, ঘরে যান, রাইসা জেগে আছে এত। রাইমা যখন বাড়ির দিকে হাঁটতে লাগলো, সে অনুভব করলো তার পেছনে এক পাহাড় সমান মানুষ দাঁড়িয়ে আছে, যাকে কোনো ষড়যন্ত্রই স্পর্শ করতে পারবে না। বনগ্রামের এই বিকেলটা অপবাদের হাত থেকে বেঁচে গিয়ে এক নতুন বিশ্বাসের জন্ম দিল। সাজেক ভ্যালির রুইলুই পাড়ার সেই বিঘাচ্ছন্ন রাত তখন গভীর। রিসোর্টের ডুপ্লেক্স কটেজটির নিচের তলায় আরফিন অঘরে ঘুমাচ্ছে। দীর্ঘ ড্রাইভিং আর পাহাড়ি রাস্তার ক্লান্তি তাকে গভীর ঘুমে আচ্ছন্ন করে রেখেছে, কিন্তু ওপরের তলার ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা দীপার চোখে এক বিন্দুও ঘুম নেই। তার হাতে জ্বলন্ত একটি সিগারেট, যার ধোঁয়া পাহাড়ি কুয়াশার সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। এই দীপাকে দেখলে হয়তো আরিফিন নিজেও চিনতে পারতো না সেই লাজুক, শান্ত আর অনুগত স্ত্রীটির ছিটে ফোঁটাও এখানে অবশিষ্ট নেই। দীপা তার ফোন থেকে একটি বিদেশি নম্বর ডায়াল করলো। ওপাশ থেকে কল রিসিভ হতেই তার গলায় ফুটে উঠল এক ঠান্ডা, নিষ্ঠুর পেশাদারিত্ব। সব সেট? দীপা নিচু স্বরে জিজ্ঞেস করলো। ওপাশ থেকে এক গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে এলো, হ্যাঁ, পাহাড়তলি রোডে আরিফিনের কনভয়টা পুলিশের জালে আটকে গেছে। জহুরকেও আটক করা হয়েছে। তাদের বস এখন খবরটা পাওয়ার অপেক্ষায়। তোমার দিক থেকে আর কি বাকি? দীপা একটা বাঁকা হাসি দিল। আরিফিনের ল্যাপটপ থেকে সব ডিলিট করে দিয়েছি। ও ডিজিটাল সিগনেচার ব্যবহার করে আমি অলরেডি কোম্পানির 50% শেয়ার আমার নামে ট্রাস্টি ফান্ডের মাধ্যমে ট্রান্সফার করে নিয়েছি।
কাল সকালেও যখন ঘুম থেকে উঠবে ও জানবেও না যে এখন ফুটপাথের ভিখারি। লোকটি হাসলো। চমৎকার। আরফিন হওয়া সত্ত্বেও ওই এত গাঁদা হবে আমি ভাবিনি। ওর ভালোবাসাই ওকে অন্ধ করে রেখেছিল। দীপা সিগারেটের শেষ অংশটুকু নিচে পাহাড়ে খাদে ফেলে দিয়ে বলল, ভালোবাসা? ওই জানোয়ারটা ভেবেছিল আমার বাবার সম্পত্তি দখল করে আমাকে বিয়ে করে সে জয়ী হয়েছে। সে কি ভুলে গিয়েছিল যে আমি কার মেয়ে? আমার বাবার ও বোনের আত্মহত্যার প্রতিটি মুহূর্ত আমি আজও স্বপ্নে দেখি। আজ থেকে 20 বছর আগে ও যেভাবে আমাদের সব কেড়ে নিয়েছিল, আমি ঠিক সেভাবেই ওকে তিলে তিলে নিঃস্ব করব। দীপার এই রূপটা ছিল ভয়ঙ্কর। সে আসলে কোনো সাধারণ মেয়ে নয়। সে ছিল আরিফিনের সেই ব্যবসায়িক অংশীদারের একমাত্র সন্তান, যাকে ধ্বংস করে আরিফিন তার এই সাম্রাজ্য করে তুলেছিল। দীপা দীর্ঘ 5 বছর ধরে নিজের পরিচয় বদলে ছদ্মবেশ ধারণ করে আরিফিনের জীবনে ঢুকেছিল। সে জানতো আরিফিনের একমাত্র দুর্বলতা হলো নারী, এবং সেই মোহকে সে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। হঠাৎ নিচে সিঁড়িতে কারো পায়ের শব্দ শোনা গেল। দীপা দ্রুত ফোনটা লুকিয়ে ফেলে নিজের চেহারা সেই পরিচিত মায়া আর সারল্য ফিরিয়ে আনলো। আরিফিন চোখ মুছতে মুছতে উপরে উঠে এলো। দীপা, এখানে দাঁড়িয়ে আছো কেন? ঠান্ডা লাগবে তো। আরিফিন ঘুম জড়ানো গলায় বলল। দীপা তৎক্ষণাৎ আরিফিনের হাত ধরে তার বুকে মাথা রাখলো। তোমার ঘুম ভেঙে গেল? আমি আসলে পাহাড়ের মেঘ দেখছিলাম। আমার খুব ভয় করছিল তোমাকে ছাড়া। আরবিন তাকে পরম মমতায় জড়িয়ে ধরল। পাগলি মেয়ে, ভয় পাওয়ার কি আছে? আমি তো আছি। তোমার সব বিপদ আমি বুক দিয়ে আগলে রাখবো। দীপার মুখটা আরিফিনের বুকের আড়ালে ছিল বলে আরিফিন দেখতে পেল না তার চোখের সেই ঘৃণার অগ্নিশিখা। দীপা মনে মনে বলল, আরিফিন, তুমি যে বুক দিয়ে আমাকে আগলাচ্ছ, সেই বুকে আমি বিষাক্ত তীরের মতো বিঁধে আছি। কাল সকালের খবরের কাগজটা যখন তোমার সামনে আসবে, তখন তোমার এই মায়ার পৃথিবীটা ছাই হয়ে যাবে। সাজাকের সেই রাতের নিস্তব্ধতা আসলে এক ধ্বংসের গান গাইছিল। আরিফিন চৌধুরী তার জীবনের সবচেয়ে বড় শত্রুকে পরম সুখে বুকে জড়িয়ে রেখেছে, আর সেই শত্রুই তার শেষ নিঃশ্বাসটুকু কেড়ে নেওয়ার জন্য জাল বিছিয়ে বসে আছে। দীপার এই আসল রূপ যদি কোনোদিন সামনে আসে, তবে আরিফিনের পায়ের তলার মাটি নয়, বনগ্রাম থেকে বিদায়, স্মৃতির মায়া, নতুন শঙ্কা। বনগ্রামের আকাশটা আজ যেন কিছুটা বিষণ্ণ। তালুকদার বাড়ির বিশাল উঠোনে দাঁড়িয়ে আছে আরসালান ও অনির গাড়ি দুটো। বিদায়ের সুর বেজে উঠেছে সানাইয়ের করুণ রাগে। রাইমা তার ব্যাগ গুছিয়ে যখন ঘর থেকে বের হলো, তার চোখে তখন শ্রাবণের মেঘ। এই কয়েকটা দিনে সে যেন তার হারানো শৈশব আর মায়ের অস্তিত্বকে নতুন করে খুঁজে পেয়েছিল। নানা জহিরুদ্দিন সাহেব লাঠি হাতে দরজার কাছে দাঁড়িয়েছিলেন। রাইমা গিয়ে তার পায়ে হাত দিয়ে সালাম করতেই বৃদ্ধ তাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলেন। আবার আসবি তো মা? তোকে ফিরে যাওয়া পাওয়ার পর এই বাড়িটা আবার বাড়ি মনে হচ্ছিল। এই বুড়ো মানুষটাকে ভুলে যাস না। রাইমা ফুপিয়ে কেঁদে উঠে বলল, আমি আসবো নানা ভাই। এবার আর 20 বছর দেরি হবে না। নানি আড়ালে রাইমার হাতে একটা পুরনো রুমাল গুজে দিলেন, যাতে রাইমার মায়ের হাতের নকশা করা ছিল। তানিয়া বেগম সবার কাছ থেকে বিদায় নিচ্ছিলেন, কিন্তু আরশিকে দেখা গেল না। সে অপমান আর রাগে গত রাত থেকেই নিজের ঘরে খিল দিয়ে বসে আছে। অনি আর আশার মধ্যে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। গতকাল রাতের সেই বন্দি দশা তাদের দুজনের মাঝে এক অদৃশ্য সখ্যতা তৈরি করেছে, যা গাড়িতে ওঠার সময় একে অপরের দিকে তাকানোতে স্পষ্ট বোঝা যাচ্ছিল। আরসালান চৌধুরী ঘড়ির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, দেরি হয়ে যাচ্ছে, আমাদের এখনই বেরোতে হবে। রাইমা রাইসাকে নিয়ে পেছনের সিটে বসলো। গাড়িটা যখন মেঠো পথ ছেড়ে হাইওয়েতে উঠল, রাইমা জানালার কাজ নামে শেষবারের মতো বনগ্রামের ধূলিকণা আর সর্ষে ক্ষেতের দিকে তাকালো। তার ব্যাগের এক কোণে সযত্নে রাখা আছে সেই রহস্যময় ডায়েরি আর হাড় থেকে পাওয়া চাবিটা। সে জানতো এই গ্রাম থেকে সে শুধু স্মৃতি নিয়ে ফিরছে না, সাথে নিয়ে ফিরছে এমন এক রহস্য যা তার পুরো জীবনকে ওলট পালট করে দিতে পারে। আরসালান আয়নায় রাইমার বিষণ্ণ মুখটা দেখলেন। সে ড্রাইভ করতে করতে খুব নিচু স্বরে বললেন, মন খারাপ করবেন না, আপনার যখন ইচ্ছে হবে আপনি এখানে আসতে পারবেন। রাইমা অবাক হয়ে আরসালানের দিকে তাকালো। এই মানুষটার কণ্ঠস্বরে আজ এক অদ্ভুত কোমলতা।
রাইমা শুধু মাথা নাড়ল। সে জানতো না এই বিদায় আসলে এক বড় ঝড়ের পূর্বাভাস মাত্র। বিকেলের পড়ন্ত রোদে চৌধুরী ম্যানশনের বিশাল তোরণটা যখন সামনে এলো, রাইমার মনে হলো সে এক বিশাল দুর্গের ভেতরে প্রবেশ করছে। বনগ্রামে সেই মাটির সোদা গন্ধ ছেড়ে আবারও শহরে যান্ত্রিক আভিজাত্যে ফিরে আসা। কিন্তু এবার ফেরাটা আগের মতো নয়। রাইমা এখন আর কেবল এক আশ্রয় প্রার্থী নয়, সে এখন এই পরিবারের একজন সদস্য হিসেবে নিজের অধিকার কিছুটা হলেও বুঝতে শিখেছে। গাড়ি থেকে নামার পর আরসালান সবাইকে ড্রয়িং রুমে বসার ইঙ্গিত দিলেন। আর সে মুখ বাঁকিয়ে সোফায় বসে নিজের ফোন টিপছিল। আরসালান দাঁড়িয়ে গম্ভীর গলায় ঘোষণা করলো, সবাই শোনো, কাল থেকে রাইমা এই শহরের সিটি কলেজে তার স্নাতক পড়াশোনা পুনরায় শুরু করবে। আমি অলরেডি প্রিন্সিপালের সাথে কথা বলে ওর ভর্তির সব ব্যবস্থা করে ফেলেছি। আরশির হাতের ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। সে চিৎকার করে বলে উঠল, কি বলছো ভাইয়া? এই মেয়ে এখন কলেজে যাবে? লোকে জানলে হাসাহাসি করবে না? একটা বাচ্চার মা এখন কলেজে গিয়ে ক্লাস করবে? আরসালান শীতল দৃষ্টিতে আরশির দিকে তাকালো। কে হাসবে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। রাইমার যোগ্যতা আছে, আর সে তার পড়াশোনা মাঝপথে ছেড়ে দিয়েছিল পরিস্থিতির চাপে। চৌধুরী ম্যানশনে কেউ অশিক্ষিত থাকবে না, এটা আমি আগেই বলেছি। আর হ্যাঁ, রাইমার ক্লাসের সময় রাইসাকে দেখাশোনার জন্য আলাদা একজন ন্যানি নিয়োগ দেওয়া হয়েছে। তানিয়া বেগম খুশি হয়ে রাইমার মাথায় হাত রাখলেন। খুব ভালো সিদ্ধান্ত বাবা আরসালান, পড়াশোনা করলে ওর মনটাও ভালো থাকবে। রাইমা বিস্ময়ে বিমূঢ় হয়ে আরসালানের দিকে তাকিয়ে রইল। এই মানুষটা তাকে শুধু আশ্রয় দেননি, তাকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। অথচ আরসালান তার চোখের দিকে তাকাচ্ছেন না, যেন এটা তার রুটিন মাফিক কোনো কাজ। আর সেই রাগে কাঁপতে কাঁপতে নিজের ঘরে চলে গেল। সে মনে মনে ফন্দি আঁটতে লাগলো, কিভাবে রাইমার এই নতুন যাত্রা নস্যাৎ করা যায়। কলেজের মতো জায়গায় রাইমার অতীত ফাঁস করে দেওয়া কোনো কঠিন কাজ নয়। রাত বাড়লে রাইমা যখন তার নতুন কেনা বইগুলো হাতে নিল, তার মনে হলো ডায়েরির রহস্য উন্মোচনের পাশাপাশি তাকে নিজের ক্যারিয়ার নিয়েও ভাবতে হবে। কিন্তু সেই রাতে লাইব্রেরিতে আরসালানকে একা পেয়ে রাইমা যখন ধন্যবাদ দিতে গেল, আরসালান শুধু বলল, ধন্যবাদ দেওয়ার দরকার নেই, আপনি পড়াশোনায় মনোযোগ দিন। তবে মনে রাখবেন, চৌধুরী ম্যানশনের সম্মান যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়। রাইমা চলে যাওয়ার পর আরসালান জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। সে জানে রাইমা যত শিক্ষিত হবে ততই সে তার অতীতের জট খুলতে চাইবে। আর সেই জট খোলার মানে হলো আরসালানের নিজের সাজানো গোছানো জীবনের অনেক সত্য বিলীন হয়ে যাওয়া। তবু সে রাইমাকে আটকালেন না। এই মায়া কি কেবল দায়িত্ব, নাকি তার আড়ালে অন্য কোনো গভীর অনুভূতি জমছে? চৌধুরী ম্যানশনে রাইমার দ্বিতীয় ইনিংস শুরু হলো, যেখানে শিক্ষা হবে তার অস্ত্র আর আরসালান কঠিন পাহারা হবে তার ঢাল। এর পরের পর্বে কি কলেজে গিয়ে রাইমা কোনো নতুন বিপদে পড়বে? আরিফিনের ফ্ল্যাটটি ছিল আধুনিক আভিজাত্যের প্রদর্শনী। দামি ইতালিয়ান মার্বেল মেঝের ওপর পশুর চামড়ার কার্পেট, দেওয়ালে নামের শিল্পীর আঁকা বিমূর্ত ছবি এবং অটোমেটেড আলোকসজ্জা। বিশাল কাচে জানালা দিয়ে পুরো শহর দেখা যেত। তবে আভিজাত্য থাকলেও ঘরের প্রতিটি কোণে লুকিয়েছিল এক বিষাক্ত একাকিত্ব। এখানে রাইমার আড়ালে আরিফিন দীপা অবৈধ সম্পর্কে জড়িয়েছিল, আর এখানেই দীপার বিছানো অদৃশ্য ষড়যন্ত্রের জাল। বাড়িতে তারা ফেরেনি, সোজা ফ্ল্যাটে চলে আসছে। কিছুক্ষণ আগে দীপা আরিফিনকে তার গহনাগুলো দিয়ে দেয়। দীপা আসলে এখানে এক বিশাল চাল চলেছে। সে যে গয়নাগুলো আরিফিনকে দিল, সেগুলো আসলে আরিফিনেরই দেওয়া আগের উপহার, যা দীপা অনেকদিন ধরে সরিয়ে রেখেছিল। আর সঞ্চয়পত্রগুলো ছিল তার সেই গোপন ফান্ডের অংশ, যা সে আরিফিনের ব্যবসার টাকা চুরি করেই গড়ে তুলেছিল। অর্থাৎ সে আরিফিনের নিজের টাকা দিয়েই তাকে সাহায্য করার নাটক করেছে। তার মনে এক অটল বিশ্বাসের জায়গা তৈরি করে নিল। দীপা এত সহজে ধরা পড়বে না, কারণ সে কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট রাখেনি। সে সরাসরি কোনো ল্যাপটপ বা ফোন থেকে আরিফিনের ক্ষতি করে না। সে যা করে তা সব মৌখিক নির্দেশ আর ছদ্মনামে পরিচালিত এজেন্টের মাধ্যমে। আরিফিনের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীরাও জানে না যে তাদের হয়ে কাজ করা মাস্টার মাইন্ড আসলে আরিফিনের নিজের স্ত্রী। সেদিন রাতে আরিফিন যখন ড্রয়িং রুমে ঘুমিয়ে পড়েছেন,
দীপা তখন বারান্দায় দাঁড়িয়ে নিজের আসল ফোনটি বের করলো। সে তার এজেন্টের সাথে কথা বলছিল। আরিফিন এখন পুরোপুরি আমার হাতের মুঠোয়। সে তার শেষ সম্বলটুকুও আমার পায়ে ঢেলে দিয়েছে। এখন সময় হচ্ছে তার সেই পৈতৃক ভিটা আর ফ্যাক্টরিটা নিলামে তোলার। আমি চাই ওটা আমার নতুন কোম্পানি নামে কেনা হোক। দীপা জানালার কাঁচের প্রতিবিম্বে নিজের মুখটা দেখল। সেখানে সেই মায়াবী স্ত্রীর কোনো চিহ্ন নেই। তার চোখ দুটো এখন শিকারী সাপের মতো চকচক করছে। সে জানে আরিফিনকে সে শুধু নিঃস্ব করবে না, তাকে জেলের ভাত খাইয়ে তবেই সে শান্ত হবে। আর আরিফিন শেষ দিন পর্যন্ত জানবেও না যে তার ধ্বংসের কারিগর তার কোলেই মাথা রেখে প্রতিদিন রাতে ঘুমায়। দীপার এই ঘরে ফেরা আসলে এক সাম্রাজ্যের শেষ পেরেক ঠোকার শুরু। সে কোনো পরিবারের অংশ হয়ে আসেনি। সে এসেছে এক প্রতিশোধের আগুন নিয়ে, যা আরিফিন চৌধুরী সাজানো জগৎকে ছাই করে দেবে। আরসালান চৌধুরী এমন একজন মানুষ যে ধোঁয়াশার মাঝে বাস করা পছন্দ করে না। বেনামি চিঠিটা পাওয়ার পর থেকেই তার ভেতরটা তপ্ত আগ্নেয়গিরির মতো ফুটছে। কলেজের প্রথম ক্লাস শেষ করে রাইমা যখন হাসি মুখে বাড়ি ফিরল, সে ভাবতেও পারেনি ড্রয়িং রুমে সেই গুমোট পরিবেশ তার জন্য অপেক্ষা করছে। আরসালান লাইব্রেরি ঘরে বসেছিল। রাইমা আসতেই তাকে একজন মেয়েট দিয়ে ডেকে পাঠিয়েছে। রাইমা দরজার কাছে আসতেই সে গম্ভীর গলায় ডাকলো, রাইমা একটু এদিকে আসুন, কথা আছে। রাইমা কিছুটা অবাক হয়ে ভেতরে ঢুকলো। আরসালানের চোয়াল শক্ত, চোখের দৃষ্টিতে এক তীক্ষ্ণ অনুসন্ধান। সে টেবিলের ওপর সেই সাদা খামটি রাখল। এটা আজ সকালে ডাকযোগে এসেছে। আরসালান শান্ত কিন্তু ভয়ঙ্কর গলায় বলল, চিঠিতে আপনার অতীত আর রাইসার বাবা সম্পর্কে কিছু আপত্তিকর কথা লেখা আছে। আমি এ পর্যন্ত আপনাকে কোনো প্রশ্ন করিনি। আপনার ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান দেখিয়েছি। কিন্তু এখন যখন আমার পরিবারের সম্মান নিয়ে টানা হেঁচড়া শুরু হয়েছে, তখন আমার জানার অধিকার আছে রাইমা, আপনি আসলে কে আর রাইসার বাবা কে। রাইমার মুখের হাসি এক নিমেষে মিলিয়ে গেল। তার ফর্সা মুখটা অপমানে আর আতঙ্কে ফ্যাকাশে হয়ে উঠল। সে তোতলাতে তোতলাতে বলল, আমি আমি তো আপনাকে সব বলেছি। আমার বিয়ে হয়েছিল, কিন্তু সেই মানুষটা। মিথ্যে বলবেন না। আরসালান টেবিল চাপড়ে উঠে দাঁড়ালেন। আপনার সেই তথাকথিত স্বামীর কোনো হদিশ আমি পাইনি। পুলিশের রেকর্ডে আপনার ডিভোর্সের কোনো কাগজ নেই, অথচ চিঠিতে বলা হচ্ছে আপনি কোনো এক বিশাল অপরাধের সাক্ষী। রাইমা, আমি আপনাকে আশ্রয় দিয়েছি, আপনার পড়াশোনার দায়িত্ব নিয়েছি। আমার কি প্রাপ্য নয় যে আপনি আমার কাছে অন্তত সত্যিটা বলবেন? রাইমা ডুকরে কেঁদে উঠল। তার দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, বিশ্বাস করুন আরসালান সাহেব, আমি কোনো অপরাধ করিনি। আমি শুধু বাঁচতে চেয়েছি। রাইসার বাবার পরিচয় দিলে হয়তো এই শহরটাও আমাদের জন্য নিরাপদ থাকবে না। তারা খুব প্রভাবশালী মানুষ। রহস্যের নতুন মোড়। আরসালান রাইমার খুব কাছে গিয়ে দাঁড়ালেন। তার দীর্ঘদেহের ছায়া রাইমার ওপরে আছড়ে পড়ল। প্রভাবশালী? আরসালান চৌধুরীর চেয়েও কি বেশি প্রভাবশালী? আপনি কার থেকে পালাচ্ছেন রাইমা? যদি আপনি আজ সত্যিটা না বলেন, তবে আমি ধরে নেব আপনি নিজেই কোনো ষড়যন্ত্রের অংশ হয়ে বাড়িতে ঢুকেছেন। রাইমা মাথা নিচু করে ফুঁপিয়ে কাঁদছে। ঠিক এই সময় ঘরের দরজায় দাঁড়ালো অনি। সে এতক্ষণ আড়াল থেকে সব শুনছিল। অনির হাতে সেই রহস্যময় ডায়েরিটা, যেটা সে রাইমার ব্যাগ থেকে চুপি চুপি সরিয়েছিল। ভাইয়া, রাইমাকে জেরা করে লাভ নেই, অনি ভেতরে ঢুকে বলল। ওর মুখ বন্ধ রাখা হয়েছে, কিন্তু এই ডায়েরি কথা বলছে। আশা আর আমি কাল রাতে যা দেখেছি, তার সাথে এই চিঠির একটা অদ্ভুত মিল আছে। আরসালান ভ্রু কুঁচকে অনির দিকে তাকালেন। তুমিও কি এর মধ্যে জড়িয়ে আছো? অনি ডায়েরির একটা পাতা খুলে আরসালানের সামনে ধরল। সেখানে রাইমার মায়ের হাতের লেখায় একটা নাম লেখা ছিল, যা দেখে আরসালানের শরীরের রক্ত হিম হয়ে গেল। নামটা ছিল চৌধুরী এস্টেট অ্যান্ড ইনভেস্টমেন্টস। এটি আরসালানের বাবার সেই পুরনো কোম্পানি, যা 20 বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল। এক অজানা বিভীষিকা। আরসালান বুঝতে পারলেন রাইমার অতীত কেবল তার ব্যক্তিগত কোনো ট্র্যাজেডি নয়, বরং তার নিজের পরিবারের হারানো ইতিহাসের সাথে এটি ওতপ্রোতভাবে জড়িত।
রাইমা তখন কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়েছে। সে অস্ফুট স্বরে বলল, আমার মা মারা যাননি আরসালান সাহেব, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল কারণ তিনি এমন কিছু জেনে ফেলেছিলেন যা আপনার বাবার অন্তর্ধানের সাথে জড়িত। আর রাইসার বাবা সেই রহস্যের শেষ চাবিকাঠি। ড্রয়িং রুমে তখন পিনপতন নীরবতা। আরসালান চৌধুরী বুঝতে পারলেন তিনি রাইমাকে বাঁচাতে গিয়ে আসলে এক জ্বলন্ত আগ্নেয়গিরির মুখে হাত দিয়েছেন। এই বেনামি চিঠি কেবল শুরু ছিল, আসল খেলাটা এখন শুরু হতে যাচ্ছে। আরসালান রাইমার সামনে নিচু হয়ে বসলেন। তার কণ্ঠস্বর এবার কিছুটা নরম হলো। রাইমা, শান্ত হন। আজ থেকে আপনি কেবল এই বাড়ির আশ্রিতা নন, আপনি আমার এই রহস্য সমাধানের একমাত্র সঙ্গী। আমরা দুজনে মিলে বের করব আপনার অতীত আর আমার বাবার নিখোঁজ হওয়ার পেছনে কে লুকিয়ে আছে। রাইমা আরসালানের চোখের দিকে তাকালো। সে চোখে এবার আর কেবল শাসন নয়, ছিল এক অদ্ভুত নির্ভরতা। কিন্তু সেই নির্ভরতার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বিপদ, যার নাম হয়তো চৌধুরী ম্যানশন নিজেই। চৌধুরী ম্যানশনের করিডোরে 7 বছরের ঈশানের পদধ্বনি আজ একটু বেশিই চঞ্চল। পরনে নেভি ব্লু রঙের স্কুল ইউনিফর্ম, কাঁধে ব্যাগটা একপাশে ঝুলে আছে। সে বাড়ির ছোট সাহেব আরসালান চৌধুরী গর্ব। কিন্তু আজ তার গন্তব্য বাবার লাইব্রেরি নয়, বরং রাইমার ঘর, যেখানে 3 মাসের ছোট্ট রাইসা দোলনায় ঘুমিয়ে আছে। ঈশান ঘরে ঢুকে ধীর পায়ে দোলনার পাশে গিয়ে দাঁড়ালো। তার কচি মুখে এক অদ্ভুত বড়দের মতো গাম্ভীর্য, যা সে তার বাবার কাছ থেকে পেয়েছে। রাইমা যখন জানালার পাশে দাঁড়িয়ে ডায়েরি লিখছিলেন, ঈশানকে দেখে মৃদু হাসলেন। ঈশান রাইমার দিকে তাকিয়ে খুব নিচু স্বরে জিজ্ঞেস করলো, ও কি এখনো ঘুমাচ্ছে? আমি কি ওর হাতটা একটু ধরতে পারি? রাইমা এগিয়ে এসে ঈশানের মাথায় হাত রাখলেন। হ্যাঁ বাবা, ধরো, ও জাগলে তোমার সাথেই খেলবে। ঈশান খুব সাবধানে তার ছোট আঙ্গুল দিয়ে রাইসার মুঠো করা হাতটি স্পর্শ করল। রাইসা ঘুমের ঘোরেই ঈশানের আঙ্গুলটা শক্ত করে আঁকড়ে ধরল। ঈশানের চোখে তখন এক বিস্ময়কর দ্যুতি। সে রাইমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, জানো মা, স্কুলের সবাই বলে আমার কোনো বোন নেই, কিন্তু আমি ওদের বলেছি আমার একটা পুতুলের মতো বোন আছে যে খুব ছোট। ও বড় হলে আমি ওকে আমার সাইকেলে চড়াবো, কেউ ওকে বকলে আমি পচা পুলিশ হয়ে ওদের ধরবো। রাইমার বুকটা এক অজানা মায়ায় ভরে উঠল। ঈশান তার নিজের সন্তান না হলেও এই 7 বছরের ছেলেটি যেভাবে রাইসাকে আগলে রাখার শপথ নিচ্ছে, তাতে বংশের সব তিক্ততা যেন ধুয়ে মুছে যাচ্ছে। ঈশান আবার রাইসার দিকে ফিরে গম্ভীর মুখে বলল, শোনো রাইসা, তাড়াতাড়ি বড় হও। বাবা বলেছে তুমি নাকি এই বাড়ির রাজকুমারী, আর আমি হলাম তোমার বডিগার্ড। তোমাকে কেউ ভয় দেখালে শুধু আমাকে একটা কল দেবে, কেমন? ছোট্ট রাইসা যেন ঘুমের মাঝেই ঈশানের কথা বুঝতে পেরে একটু নড়ে চড়ল। ঈশান খিলখিল করে হেসে উঠে রাইমার আঁচল ধরে টানল। দেখো আন্টি, ও মনে হয় প্রমিস করলো। চৌধুরী ম্যানশনের কুমোট পরিবেশে ঈশানের এই নির্মল ভালোবাসা এক নতুন ভোরের ইঙ্গিত। 1 সপ্তাহ পর চৌধুরী ম্যানশনের ব্যস্ত সকাল। ড্রয়িং রুমে ভোরের খবরে কাগজ আর কফির কাপ নিয়ে বসে আছে আরসালান চৌধুরী। বাড়ির কাজের লোক রতন একগুচ্ছ চিঠিপত্র এনে টেবিলের উপর রাখলো। বিল, ইনভয়েস আর কিছু নিমন্ত্রণ পত্রের মাঝে একটি খাম আরসালানের নজরে কাড়ল। খামটি সাধারণ মানের, কিন্তু তাতে কোনো প্রেরকের নাম নেই, শুধু প্রাপকের জায়গায় বড় বড় অক্ষরে লেখা আরসালান চৌধুরী। আরসালান ভ্রু কুঁচকে খামটি খুললেন। ভেতরে সাদা কাগজে টাইপ করা মাত্র কয়েকটা লাইন, কিন্তু সেই লাইনগুলো পড়ার সাথে সাথে আরসালানের চোয়াল শক্ত হয়ে এলো। কফির কাপটা টেবিলে রাখার সময় হাতটা সামান্য কেঁপে উঠল। চিঠিতে লেখা ছিল, চৌধুরী সাহেব, আপনি যাকে পরম মমতায় আগলে রাখছেন এবং যার পড়াশোনার খরচ যোগাচ্ছেন, সেই রাইমার অতীত কি আপনি পুরোপুরি জানেন? রাইসার জন্মদাতা পিতা কে, তাকে আপনি একবারও খুঁজে দেখেছেন? যাকে আপনি উদ্ধার করেছেন সে হয়তো নিজেই এক বিশাল অপরাধের সাক্ষী। খুব শীঘ্রই রাইমার পুরনো জীবনের অন্ধকার আপনার ড্রয়িং রুমে আছড়ে পড়বে, সাবধান। আরসালান দ্রুত চিঠিটা পকেটে পুরে নিল। তার চোখের দৃষ্টি এখন বরফের মতো শীতল।
সে আর চোখে সিঁড়ির দিকে তাকালো যেখানে রাইমা রাইসাকে নিয়ে নিচে নামছিল। রাইমার পরনে কলেজের সাধারণ সালোয়ার কামিজ, কাঁধে ব্যাগ। কালকে গিয়েই তাকে ভর্তি করিয়ে দেওয়া হয়েছে। তাকে দেখে কেউ বিশ্বাসই করবে না যে তার পেছনে এমন কোনো ভয়ঙ্কর অতীত থাকতে পারে। আপনি রেডি? আরসালান খুব স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলেন, যেন কিছুই হয়নি। রাইমা মৃদু হাসল। হ্যাঁ, আজ আমার প্রথম ক্লাস। আরসালান কোনো কথা না বলে গাড়ির চাবির দিকে এগিয়ে গেল। কিন্তু তার মনের ভেতর তখন দাবানল জ্বলছে। এই চিঠি কে পাঠাতে পারে? সবচেয়ে বড় প্রশ্ন, চিঠিতে রাইসার বাবার কথা কেন উল্লেখ করা হয়েছে? আরসালান নিজেও রাইসার বাবার পরিচয় নিয়ে কখনো রাইমাকে খুব বেশি চাপ দেয়নি, কারণ সে রাইমার চোখের সেই আতঙ্কিত চাহনিটা দেখেছিল। কিন্তু আজ এই বেনামি চিঠি প্রমাণ করে দিল রাইমার জীবনটা যতটা সাধারণ মনে হচ্ছে, তার আড়ালে কোনো এক বিশাল ষড়যন্ত্রের জাল বিছানো আছে। গাড়ি চালানোর সময় আরসালান বারবার আয়নায় রাইমার শান্ত মুখটা দেখছিল। সে মনে মনে ভাবল, রাইমা, আপনার অতীত যাই হোক না কেন, চৌধুরী ম্যানশনের ছায়া যতক্ষণ আছেন, কোনো বেনামি চিঠি আপনার ক্ষতি করতে পারবে না। কিন্তু আপনার এই নীরবতা কি সত্যিই কোনো সত্য গোপন করছে? সেই দুপুরেই আরসালান তার ব্যক্তিগত গোয়েন্দাকে ফোন করলেন। আমি একটা খাম পাঠাচ্ছি। এর হাতের লেখা নয়, বরং কাগজের সোর্স আর কোথা থেকে পোস্ট করা হয়েছে তা বের করো। আর রাইমার পুরনো শহরের সেই বসতি এলাকা নিয়ে আরও গভীরে খোঁজ নাও। আমি চাই না কোনো চমক আমাকে অপ্রস্তুত করুক। বেনামি চিঠিটা আরসালানের ড্রয়ারে পড়ে রইল ঠিকই, কিন্তু সেটি চৌধুরী ম্যানশনের শান্তি কেড়ে নিল। এক অজানা আশঙ্কায় আরসালান চৌধুরী গম্ভীর ব্যক্তিত্বে যেন নতুন এক কঠোরতা যোগ হলো। রাইমা যখন নতুনভাবে জীবন শুরু করছিল, সে জানতো না যে তার সুরক্ষার জন্য আরসালান এখন এক অদৃশ্য যুদ্ধ শুরু করেছেন। এরপর কি আরসালান নিজেই রাইমাকে তার অতীত নিয়ে জেরা করবেন, নাকি চিঠিটি প্রেরকের পরিচয় আগে বেরিয়ে আসবে? পরের পর্বটি জানতে চাই। চৌধুরী ম্যানশনের দোতলার বারান্দার একেবারে অন্ধকার কোণটিতে দাঁড়িয়ে আরশি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। তার হাতে ধরা ফোনটির ওপাশে থাকা মানুষটি এখন তার জীবনের একমাত্র অবলম্বন। আবার সেই মানুষটি তার পরিবারের সবচেয়ে বড় অভিশাপ। ফোনের ওপাশ থেকে ভেসে এলো এক শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠস্বর। আরশি, শান্ত হও, এভাবে ভেঙে পড়লে চলবে না। কিভাবে শান্ত হব সাহেব? আরশি ওড়না দিয়ে চোখ মুছতে মুছতে ফিসফিস করে বলল, ভাইয়া আজ রাইমার জন্য যেভাবে পুরো গ্রামের সামনে দাঁড়িয়েছে, যেভাবে ওকে কলেজে ভর্তি করিয়েছে, তাতে আমি নিশ্চিত ভাইয়া এখন আগের চেয়েও বেশি কঠোর। ও যদি জানতে পারে আমি তোমার সাথে কথা বলি, তবে ও আমাকে জ্যান্ত কবর দিয়ে দিবে। সায়েম একটু চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলল। সায়েম, যার নামের সাথে জড়িয়ে আছে এই শহরের সবচেয়ে ক্ষমতাধর রাজনৈতিক পরিবারের পরিচয়। সায়েমের বাবা মির্জা হায়দার হলেন আরসালান চৌধুরীর প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ। গত নির্বাচনে আরসালানের কাছে হেরে যাওয়ার পর থেকেই মির্জা পরিবার চৌধুরীর এক চিলতে মাটিও ছেড়ে দিতে নারাজ। দুই পরিবারের এই দা কুমড়ো সম্পর্কে মাঝে আরশি আর সায়েমের প্রেম যেন এক জ্বলন্ত আগ্নেয়গিরির ওপর তাসের ঘর। সায়েম ধীর গলায় বলল, আরশি, তোমার ভাইয়া আর আমার বাবার মধ্যে যে যুদ্ধ, সেটা রাজনীতির, কিন্তু আমাদের সম্পর্কটা তো সত্যি। আরসালান চৌধুরী হয়তো শহর শাসন করেন, কিন্তু তিনি কি বোনের মন শাসন করতে পারবেন? তুমি ভাইয়াকে চেনো না সাহেব? আরশি এবার জানালার গ্রিল শক্ত করে ধরল। ও আদর্শের প্রশ্নে নিজের ছায়াকেও ক্ষমা করে না। আর তোমার বাবার লোকরাই তো গত মাসে আমাদের মিছিলে হামলা করেছিল। ভাইয়া যদি জানতে পারে তার নিজের বোন সেই পরিবারের ছেলের সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখছে, তবে ও আমাকে ত্যায্য করতে এক মুহূর্ত ভাববে না। সায়েম একটু সময় নিয়ে বলল, তবে কি আমরা পিছিয়ে আসবো? তুমি কি চাও আমি অন্য কাউকে বিয়ে করি? না। আর সে আর্তচিৎকার করে উঠল, আমি তোমাকে ছাড়া বাঁচবো না সায়েম। কিন্তু আমার খুব ভয় করছে। রাইমার ডায়েরি নিয়ে আজ বাড়িতে যা হলো, তাতে ভাইয়া এমনিতেই খুব ডেসপারেট হয়ে আছে। ও এখন যে কোনো ছোট ভুলের বড় মাশুল নেবে। সায়েম এবার সুর পাল্টে কিছুটা কৌশলী হয়ে উঠল। শোনো আরশি, তোমার ভাইয়াকে মানাতে পারবো না, তাই তোমার পালিয়ে আসা ছাড়া কোনো উপায় নেই আর। আরশি দোটানায় পড়ে গেল। একদিকে তার প্রেম, অন্যদিকে তার পরিবারের রক্ত। সে বুঝতে পারল না সায়েম তাকে সত্যিই ভালোবাসে, নাকি তার ভাইকে দমানোর জন্য তাকে খুঁটি হিসেবে ব্যবহার করছে। কিন্তু প্রেমের অন্ধ মোহে আরশি বলল,
আমি চেষ্টা করব সাহেব। ফোনটা কেটে দেওয়ার পর আর সে অন্ধকারের দিকে তাকিয়ে রইল। সে জানতো না যে সে যে আগুনের সাথে খেলছে তাতে কেবল আরসালান বা রাইমা নয়, সে নিজেও ছাই হয়ে যেতে পারে। চৌধুরী মেনশনে এবার এক নতুন যুদ্ধের দামামা বাজল। এখানে শত্রু বাইরে নয়, ঘরের ভেতরেই প্রেমের ছদ্মবেশে লুকিয়ে আছে। সাজেক থেকে ফেরার পথটা ছিল দীর্ঘ, খুব গুমট। আরিফিন চৌধুরী গাড়ির পেছনের সিটে মাথা নিচু করে বসে আছেন। তার চোখে মুখে রাজ্যের অন্ধকার। পাহাড়তলি রোডে তার 4 কোটি টাকার কসমেটিক্স আর ইলেকট্রনিক্সের শিপমেন্ট পুলিশ আটকে দিয়েছে। শুধু আটকানো নয়, শুধু আটকানো নয়, জানা গেছে সেই মালামালের ভেতরে এমন কিছু নিষিদ্ধ কেমিক্যাল পাওয়া গেছে যার জন্য আরিফিনের লাইসেন্স চিরতরে বাতিল হতে পারে। আরিফিন বারবার নিজের কপালে হাত দিচ্ছেন। দীপা, এটা কিভাবে সম্ভব? যেহেতু 20 বছর ধরে আমার সাথে আছে, সে কেন রুট চেঞ্জ করলো? দীপা পাশে বসে আরিফিনের হাতটা শক্ত করে ধরে আছে। তার চোখের জল ছলছল করছে, যা দেখে যে কোনো পুরুষ বিগলিত হয়ে যাবে। দীপা খুব নরম গলায় বলল, আরিফিন, ভেঙে পড়ো না। মানুষের বিপদ তো আসতেই পারে। জোহর হয়তো লোভে পড়ে অন্য কারোর সাথে হাত মিলিয়েছিল। আমাদের এখন শক্ত হতে হবে। আরিফিন জানতেন না জোহরকে সেই রুট চেঞ্জ করার নির্দেশ দীপা নিজেই দিয়েছিল, আরিফিনের ফোন ব্যবহার করে। আর সেই নিষিদ্ধ কেমিক্যালগুলোও দীপার নিজের লোকরাই কারগোতে ঢুকিয়ে দিয়েছিল। সাজানো সংসার ও গোপন বিষ শহরে তাদের আলিশান ফ্ল্যাটে ফেরার পর দীপা যেন এক আদর্শ গৃহিণীর মূর্ত প্রতীক হয়ে উঠল। আরফিন যখন দুশ্চিন্তায় সারা রাত ড্রয়িং রুমে পায়চারি করেন, দীপা তখন তার জন্য কফি বানিয়ে আনে, তার মাথা টিপে দেয়। আরিফিনের মনে হয় এই ভয়াবহ বিপদে দীপা না থাকলে সে হয়তো পাগলই হয়ে যেত। একদিন সন্ধ্যায় আরিফিন সোফায় বসে নিজের উকিলের সাথে কথা বলছিলেন। উকিল সাহেব জানিয়ে দিয়েছেন, আরিফিন সাহেব, আপনার সব অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। এই মামলা লড়তে হলে মোটা অঙ্কের টাকা লাগবে। আপনার হাতে তো কোনো ব্যাকআপ আছে? আরিফিন ফোন রেখে হতাশায় মুখ ঢাকলেন। ঠিক তখনই দীপা তার বেডরুমের লকার থেকে এক গাদা সোনার গয়না আর কিছু সঞ্চয়পত্রের ফাইল এনে আরিফিনের সামনে রাখলো। এসব কি দীপা? আরিফিন অবাক হয়ে তাকালেন। দীপা ম্লান হাসলো। এগুলো আমার বিয়ের গয়না আর আমার বাবার দেওয়া কিছু ডিপিএস। তুমি এগুলো বিক্রি করে আপাতত উকিলের খরচ আর অফিস সামলাও। টাকা তো আসবে যাবে, কিন্তু তোমার সম্মান সবার আগে। আরিফিন আবেগপ্রবণ হয়ে দীপাকে জড়িয়ে ধরলেন। আমি সত্যিই তোমাকে চিনতে পারিনি দীপা। তুমি আমার জন্য এত বড় স্যাক্রিফাইস করছো।